নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম নাটকীয়। বিমল মিত্রের লেখা মানেই অসাধারণ, কিন্তু এই গল্পটি পড়তে পড়তে আমার মনে হয়েছে গল্পের নামকরণ সম্পূর্ণভাবে সার্থক এবং গল্পটির পরতে পরতে রয়েছে আকর্ষণ। ভীষণ ভীষণ নাটকীয়ই বটে। শুনতে থাকুন আজকের গল্প নাটকীয়। বৃন্দাবন আমার গল্পের নায়ক নয়, গল্প সাপ্লায়ারও নয়। বৃন্দাবন আমার গল্পের বাহক। বৃন্দাবন সাই। বৈতালিক পত্রিকায় কাজ করে বৃন্দাবন। বৈতালিক মাসিক পত্রিকা। ছেলে ছোকরার মেয়ে মহলে বেশ কাটতি বৈতালিকের। অনেকে প্রকাশে বৈতালিক পড়ে, তবে বেশিরভাগই লুকিয়ে। লুকিয়ে পড়বার মতো কিছু না থাকলেও তারা লুকিয়ে পড়ে। বৈতালিকে সিনেমার মজাদার ছবি থাকে, 32 রকমের সিনেমার খবর থাকে। সেই জন্যেই কাগজটার বাজারে চাহিদা বেশ। তা সে যা হোক, আসলে এ গল্প বৈতালিক নিয়ে নয়, বৈতালিকের বাহক বৃন্দাবনকে নিয়ে, বৃন্দাবন সাইকে নিয়ে। পুজোর মাস 4 আগে থেকে বৃন্দাবনের আগমন শুরু হতো। বৃন্দাবনের হাসি মুখ দেখে বুঝতে পারতাম পুজো আসছে। বৃন্দাবন জিজ্ঞেস করত, কবে থেকে আসতে শুরু করব? অর্থাৎ কবে থেকে সে গল্পের স্লিপ নিতে আসবে। মানে সেই তারপর থেকেই বৃন্দাবনের আসা শুরু হবে। বৃন্দাবন আসবে, ঘরে বসবে, একটু জিরোবে, গল্প করবে, তারপর বলবে, হ্যাঁ তাহলে উঠি স্যার। 2খানা স্লিপ নিয়ে বৃন্দাবন চলে যাবে। সেই পাতা দুটো প্রেসে পৌঁছিয়ে দিয়ে তবে অন্য কাজে হাত দেবে। তারপর তার পরের দিনই আবার ঠিক ওই দুপুরবেলা এসে হাজির হবে। এসে ঘরে বসবে, একটু জিরোবে, গল্প করবে, তারপর বলবে, তাহলে উঠি স্যার। একটা গল্পের পুরো কপি নিতে এই রকম করে বৃন্দাবনকে দিন 7-8 এক নাগাড়ে আসতে হয়। এই নিয়মই চলে আসছে বরাবর। রোদ বৃষ্টি উপেক্ষা করে বৃন্দাবন এই রকম বছরের পর বছর আমার কাছে আসে। গল্পের শেষ পাতাটা যেদিন নিয়ে যায় সেদিন বলে যায়, আবার আসছে বছর দেখা হবে স্যার, আসি তাহলে। কিন্তু বৃন্দাবন একটু বক্তার মানুষ, অর্থাৎ চুপ করে থাকতে তার যেন দম আটকে আসে। আমি যখন তাকে বসিয়ে রেখে এক মনে লিখে যাই, তখন তার চুপ করে থাকারই কথা, কিন্তু একটা না একটা ছুতো নিয়ে সে কেবলই কথা বলেই চলে। বলে, বুঝলেন স্যার? আমি কিন্তু বুঝি না, আমি এক মনে লিখেই যাই। তখন উপায় না পেয়ে বলে, 1 গিলাস খাবার জল পেলে ভালো হতো। লেখা নিতে এসে এইরকম বিরক্ত করা বৃন্দাবনের চিরকালের স্বভাব। তবে আমি তার বক্তৃতায় এমন কান্না দিল একটু বিরক্ত হই বই কি। হঠাৎ কিন্তু আমাকে একদিন অবাক করে দিলে বৃন্দাবন। বললে, এবারের গল্পটা আপনার ভালো হচ্ছে স্যার। কথাটা শুনে আমি চমকে উঠেছি। বৃন্দাবন এতদিন আমার কাছে গল্প নিতে আসছে, কিন্তু গল্প নিয়ে বা সাহিত্য নিয়ে কোনোদিনই আলোচনা করেছে এমন দুর্ঘটনা ঘটায়নি। তার মুখ থেকে আমার লেখার ভালো মন্দ নিয়ে মন্তব্য শুনে ঘাবড়ে গিয়েছিলাম। বললাম, তুমি আবার গল্প টল্প পড়ো নাকি? বৃন্দাবন বললে, না স্যার, ওসব পড়বার টাইম কোথায় পাই বলুন? ছাপোষা মানুষ, পেট চালাতেই চক্ষু ছানা বড়া। তাহলে কি করে বললে এবারের গল্পটা ভালো? ধরণীবাবু বলেছেন। ধরণীবাবু মানে বৈতালিকের সম্পাদক। বৃন্দাবন বললে, না স্যার, ধরণীবাবু গল্প পড়বেন? ততক্ষণে ফরমার হিসেব কষলে 2 পয়সা পকেটে আসবে। কি পড়ে বলুন তো আপনাদের গল্প?
ওই যাদের কাজকর্ম কিচ্ছু নেই তারাই পড়ে। বৈতালি কি আর আপনাদের লেখার জন্য বিক্রি হয় ভেবেছেন? তাহলে কি করে বললে এবারের গল্পটা ভালো হচ্ছে? বৃন্দাবন বললে, আমি কি করে জানবো মশাই আপনার গল্প ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে? বৌমা বলছিলেন, তাই বললুম আপনাকে। বৌমাকে? তোমার পুত্রবধূ? না মশাই, আমার পুত্রই নেই, তার আবার পুত্রবধূ। আমি তো বিয়েই করিনি। বিয়ে করব কি করে বলুন? মাইনে যা পাই তা তো আপনারা জানেন না। ধরণী বাবু কি আমাদের বেশি মাইনে দেবার লোক? আপনারা তো বেশ মশাই ঘরে বসে বসে লিখছেন আর এক পাতা করে সাপ্লাই দিচ্ছেন। প্রাণ তো বেরিয়ে যাচ্ছে সেই আমারই। জুতো জোড়া চেহারা দেখেছেন? এই দেখুন, জুতো সোল দিতে দিতে আমার কত টাকা বেরিয়ে গেল তার হিসেব কেউ করে? বৃন্দাবন এরকম বাজে কথা বলেই থাকে, এ তার স্বভাব। তবু বাধা দিয়ে আসল কথাটা কোনো রকমে বার করে নিলাম। বৃন্দাবন যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিকের পুত্রবধূ হলো বৌমা। জিজ্ঞেস করলাম, খুব সাহিত্যের ঝোঁক আছে বুঝি তার? খুব ঝোঁক বসাই। এই যে আপনার কাছ থেকে এক পাতা করে লেখা নিয়ে যাই, এটা সোজা প্রেসে গিয়ে দিতে পারবো না, এই বৌমার হুকুম। এটা সোজা প্রথমে বৌমাকে গিয়ে দেখাতে হবে, তিনি এটা পড়বেন, তারপর প্রেসে গিয়ে কম্পোজ করাতে দেব। খুব লেখাপড়া জানা মেয়ে কি না? বললাম, তা গল্প তো আমার এখনো শেষ হয়নি। তা না হোক, তিনি ওই হাতের লেখাই পড়ে নেবেন। ছাপা হবার পর পর্যন্ত অপেক্ষা করা তাঁর সইবে না। তাই এই আপনার কাছে এই কদিন ধরে তো লেখা নিয়ে যাচ্ছি, তিনিও পড়ে যাচ্ছেন। হঠাৎ কালকে আমাকে বললেন, এবারের গল্পটা খুব ভালো হচ্ছে রে বৃন্দাবন। এখন লেখা সম্বন্ধে প্রশংসা কোন লেখক না শুনতে চায়, বিশেষ করে অচেনা পাঠকের। আমি কুটিয়ে কুটিয়ে বৃন্দাবনের কাছ থেকে অনেক কথা বার করে নিলাম। হ্যাঁ, শুধু আমার লেখাই পড়ে না অন্য লেখকের লেখাও পড়ে? বৃন্দাবন বললে, অন্য লোকের লেখাও পড়েন, কিন্তু আপনার লেখাই বেশি খুঁটিয়ে পড়েন। এই তো শিবশ্যামবাবুর লেখাও আনতে যাই, তার লেখা কিন্তু দেখতে চান না, বলেন ও ছাপা হলেই পড়ব কোনো। কিন্তু আপনার লেখা আর ছাড়েন না, টাটকা টাটকা, কেউ পড়বার আগে না পড়লে তার ভাত হজম হয় না মশাই। আমি একটু অবাক হয়ে গেলাম। এতদিন আসছে বৃন্দাবন, এই কথা তো কোনোদিনই বলেনি। বৃন্দাবন বললে, তা এ আর বলবার মতো কথা কি মশাই যে আপনাকে বলবো? মেয়ে ছেলে মানুষ, আমাদের মতন তো আর খেটে খেতে হয় না, তাই সারাদিন বই পড়েন বিছানায় শুয়ে শুয়ে। কেন, খুব বড় লোক বুঝি? বড় লোক বলে বড় লোক, 5খানা গাড়ি বাড়িতে, এই কলকাতাতেই তো 150টা বাড়ি ওদের। এই যে আমি আছি ওদের বাড়িতে, ভাড়া তো নেয় না। তোমায় ভাড়া দিতে হয় না, বিনা ভাড়ায় থাকো? বৃন্দাবন বললে, ভাড়া নেয় না বটে, কিন্তু তেমনি যে বৈতালিক দিই ফ্রি একটা করে কপি, একটা কপির দামই তো মশাই 1.5 টাকা। পুজো সংখ্যা 4 টাকা, তারপর বৈশাখ সংখ্যা আছে, নববর্ষ সংখ্যা আছে, সেটা কিছু নয়। সেদিন এই পর্যন্তই কথা হয়েছিল। বৃন্দাবনের তাড়াতাড়ি ছিল, একখানা তো মাত্র স্লিপ, সেখানা ভাঁজ করে মুখ পকেটে রাখলো, তারপর উঠে দাঁড়ালো। বললাম, খুব সাবধানে, খুব সাবধানে স্লিপখানা নিয়ে যাবে বৃন্দাবন, দেখো যেন হারায় না। বৃন্দাবন বললে, না না, হারাবে কেন? আগে কি কখনো হারিয়েছি? না না, তা বলছি না, আমার লেখার তো কপি থাকে না, হারালে সর্বনাশ হয়ে যাবে, আর নতুন করে লিখতে পারবো না। বৃন্দাবন চলে গেল। তারপর যথারীতি পরের দিন আবার এসেছে। সাধারণত প্রতি বছর এইভাবেই লেখা নিতে আসে বৃন্দাবন। 7-8 দিন এলেই গল্প শেষ হয়ে যায়, তারপর সারা বছর আর তার দেখা পাওয়া যায় না। তারও আমার কাছে আসবার প্রয়োজন হয় না,
আমারও আর তাকে দরকার মনে হয় না। বলতে গেলে সারা বছর তাকে ভুলেই থাকি একরকম। বৈতালি কাগজের মালিক ধরণীবাবু এই ব্যবস্থাই করে দিয়েছিলেন, তাই বছরের পর বছর এই নিয়মই চলে আসছিল। বৃন্দাবন সম্বন্ধে যেটুকু শুনেছিলাম তাতে জানতুম সে খুব কম টাকা মাইনে পায়। যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিক দয়া করে তার কাছ থেকে ঘর ভাড়া নেন না। তার বদলে বৃন্দাবন মালিকের কিছু ভাই ফরমাস কেটে দেয়। নিজের খাওয়াটা বৃন্দাবন হোটেল থেকে চালিয়ে নেয়। আর যেটুকু সময় হাতে থাকে সমস্তটাই বৈতালিক পত্রিকার পিছনে দিতে হয়। বৈতালিক মাসিক পত্রিকা হলে কি হবে, কাজটা বলে কম নেই, বরং বেশি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই বৃন্দাবনের ঘাড়ে। সিনেমা ডিস্ট্রিবিউটার্সের অফিসে গিয়ে ছবির ব্লক নিয়ে আসতে হবে, কে যাবে সেখানে? ওই বৃন্দাবনকেই পাঠাও। লেখকের বাড়িতে গিয়ে লেখা স্লিপ আনতে হবে, কে যাবে? ওই বৃন্দাবন। ম্যাটার দিতে হবে প্রেসে, কে নিয়ে যাবে? ওই বৃন্দাবনই আছে। বলতে গেলে সারাদিনই কাজ বৃন্দাবনের। বৃন্দাবনের কাজের মাথা মুন্ডু নেই, এক কথায় সে বৈতালি কাগজের আলু। এহেন বৃন্দাবন আমার কাছে এলেই বুঝতে পারি বৈতালি কাগজের পুজো সংখ্যা আসন্ন। দ্বিতীয় দিন যখন এলো তখন বেশ তাড়াহুড়ো ভাব। বললে, আজ স্লিপ হয়েছে? বললাম, একটু বসতে হবে, আজ লিখে দিচ্ছি। সে কি, এখনো লেখা তৈরি হয়নি? আমার যে আবার সময় নেই মশাই। বললাম, তা আমারই কি সময় আছে ভেবেছ? আমার কি আর কাজকর্ম নেই? না স্যার, আমার সত্যি অনেক কাজ। আপনার মতো বাড়িতে চেয়ারে বসে থাকা কাজ নয় আমার, আমাকে কেটে খেতে হয়। এরকম বাজে কথা বলা অভ্যেস আছে বৃন্দাবনের। এ নিয়ে মেজাজ গরম আমি করি না। বৃন্দাবন বললে, না সেজন্যে নয় মশাই, বৌমা বড় তাগাদা দিচ্ছে। বৌমা? বৌমা তাগাদা দিচ্ছে কেন? তা তাগাদা দেবে না? যেটুকু লেখা দিয়েছেন সেটুকু পড়েই তিনি যে ছটফট লাগিয়েছেন, কালকে সারা রাত তার ঘুম হয়নি মশাই। সে কি, কেন? আপনার গল্পের শেষটা কি হবে তাই ভেবে ভেবে। সেই জন্যেই তো সেদিন বলেছিলাম আপনার গল্পটা এবার খুব ভালো হচ্ছে। ঘুম থেকে উঠতেই আমাকে সকাল সকাল তাগিদ বলছিলেন, যাও বৃন্দাবন, গল্পটা নিয়ে এসো গিয়ে। আমি ভাবলাম একটু চা খেয়ে আসবো, তাও খেতে পারলাম না। একেবারে বাসি মুখে চলে এসেছি আপনার কাছে। তাগিদে চোটে আর বাড়িতে তিষ্ঠতে দিল না মশাই। তারপর একটু থেমে আবার বললে, আপনি কি নিয়ে লিখছেন মশাই? বললাম, তুমি পড়ে দেখলেই পারো, তুমি তো নিয়ে যাও হাতে করে। আমার আর ওসব কপালে নেই মশাই, কাজের ঝঞ্ঝাটে আর ওসব হলো না। পরজন্মে যদি হয় দেখি। তা 1 ঘন্টা বসে থাকবার পর পাতাটা লিখে বৃন্দাবনের হাতে দিলাম। বৃন্দাবন সেটা নিয়ে চলে গেল হন করে। পরদিনই আবার এলো বৃন্দাবন, একেবারে ভোরবেলা। বললাম, কি হলো এত সকালে? বৃন্দাবন বললে, বৌমা ঠেলে ঠেলে পাঠিয়ে দিলে, বললে এখনই গিয়ে নিয়ে এসো, আর তর সইছে না। তা শেষটা কি হবে বলুন তো স্যার? কিসের শেষ? গল্পের শেষটা। একটা মেয়েকে নিয়ে লিখছেন তো আপনি, শেষকালে সেই মেয়েটার কি হবে? বললাম, যখন শেষ হবে তখনই দেখতে পাবে। না, বৌমা বলেছেন আগেই আপনার কাছে জেনে যেতে। গল্প যখন লিখছেন তখন শেষটা তো আগে থেকেই ছক করে রেখেছেন। ছক করে রেখেছি কে বললে তোমাকে? বৌমাই বলেছেন। বৌমা বলেছেন লেখকরা আগে থেকেই শেষটা ছক বেঁধে রাখে। বৌমার লেখাপড়া জানা মেয়ে যে, গ্র্যাজুয়েট পাস। কিরকম? বেশ কৌতূহল হয়েছিল বৃন্দাবনের বৌমা সম্বন্ধে। বারবার বৌমার কথা বলে সে প্রায় আমাকে বৌমা সম্বন্ধে ওয়াকিবহাল করে তুলেছিল। কোথায় থাকতো বৃন্দাবনের বৌমা আর কোথায় থাকতুম আমি?
কিন্তু বৃন্দাবনের বৌমার অনেক কিছুই জেনে ফেলেছিলাম। বৌমাকে কিরকম দেখতে, বৌমার কত বয়স, বৌমার স্বামী কি করে, বৌমা কি পাস, সব আমার জানা হয়ে গিয়েছিল। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, এই গল্পটা তোমার বৌমার এত ভালো লাগছে কেন বলো দেখিনি? বৃন্দাবন বললে, আপনি যে একটা মেয়েকে নিয়ে গল্প লিখছেন, তা মেয়েকে নিয়ে গল্প লিখলেই ভালো লাগতে হবে? বৃন্দাবন বললে, আপনি নাকি একটা অদ্ভুত মেয়েকে নিয়ে গল্প লিখছেন, তার ক্যারেক্টারটা নাকি খুব ভালো। কে বললে তোমাকে? বৃন্দাবন বললে, কি আর বলবে, বৌমাই বললেন। আমি তো আর বড়ি টড়ি না, বৌমাই বলছিল আমাকে যে ক্যারেক্টারটা নাকি খুব ইন্টারেস্টিং। ক্যারেক্টার ইন্টারেস্টিং হোক বা না হোক, বৃন্দাবন তা নিয়ে বেশি মাথা ঘামায় না কখনোই, সে ওর স্বভাবের নেই। মরাতো স্লিপটা নিয়ে বৃন্দাবন যথারীতি চলে যাবার পর আমি আবার লিখতে লাগলাম। ছোট গল্প, এমন কিছু আহামরি ঘটনাও নয়। আসলে বহুদিন আগে আমার জীবনে ঘটনাটা ঘটেছিল, সেইটা নিয়ে লিখছিলাম। ছোটবেলায় থাকতাম একটা মফস্বল শহরে, জায়গাটার নাম বদরগঞ্জ। এখন সেটা পাকিস্তান হয়ে গেছে। আমাদের বাড়িটা ছিল দুটো মাঠের মাঝামাঝি। ওপাশে বদরগঞ্জের কোর্ট কাছারি, ম্যাজিস্ট্রেট মুন্সেফের কোয়ার্টার, সেখানে জেলখানাও ছিল একটা, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তারপর বাজার, হাট, স্কুল, কলেজ সমস্ত। বদরগঞ্জ স্টেশন থেকে নেমে ট্যাক্সি কিংবা রিক্সা করে সিনেমা হাউস পর্যন্ত চারিদিকেই ঘনবসতি। বদরগঞ্জে জাজেস কোর্ট আছে, মুন্সেফ কোর্টও আছে, ফৌজদারি কোর্টও আছে, রেজিস্ট্রেশন অফিসও আছে। এখন বদরগঞ্জের কি অবস্থা হয়েছে জানি না, কিন্তু তখন জায়গাটা বেশ জমজমাট ছিল। ইলেকট্রিক লাইট, রেডিও, হোটেল, রেস্টুরেন্ট সব মিলিয়ে সন্ধেবেলা বদরগঞ্জ শহর জমজমাট থাকত। আমাদের বাড়িটা একটু ফাঁকা জায়গায়। আমার কাকা শৌখিন মানুষ, শহরের বাইরে অনেকখানি জায়গা নিয়ে বাড়ি করেছিলেন। বদরগঞ্জ থেকে আমাদের বাড়ি আসতে একটা ফাঁকা মাঠ পড়ত। এখন সেখানে নিশ্চয়ই বাড়ি হয়ে গেছে। সেই বাড়ির সামনে ছিল বাগান। কাকার ফুল বাগানের শখ ছিল আমারও। বদরগঞ্জ থেকে অনেকখানি হেঁটে এলে তবে আমাদের বাড়ি পড়ত। চওড়া ইট বাঁধানো রাস্তা। যারা বদরগঞ্জে অফিসের কাজকর্ম করতে যেত তাদের ছিল ওইটাই যাতায়াতের রাস্তা। সেই রাস্তা দিয়ে ফরাসগঞ্জের দিকে যাওয়া যেত। ফরাসগঞ্জ বর্ধিষ্ণু জায়গা, সেখানেও অনেক মধ্যবিত্ত বড় লোকের বাস ছিল, অনেক বনেদি লোকেরও বাস ছিল সেখানে। তবে পুরনো টাউন, আর বদরগঞ্জ নতুন। ফরাসগঞ্জে ইলেকট্রিক লাইট তখনও আসেনি। রাস্তার দুপাশে নর্দমা, কাঁচা রাস্তা, পানা পুকুর সবই ছিল। তাই যাদের একটু সামর্থ্য হতো তারাই চলে যেত বদরগঞ্জে। বদরগঞ্জে জমির দাম ছিল বেশি। বাজারহাট, স্টেশন, কোর্ট কাছারি সবই কাছে। কলেজ, স্কুল, সিনেমা যেতে হলেও বেশি হাঁটতে হয় না। সাইকেল রিক্সার ভাড়াও দিতে হয় না। যারা সিনেমার শেষ হতে টিকিট কাটত তারা রাত 12টার সময় হেঁটে হেঁটেই ফিরত ফরাসগঞ্জে। অত রাত্রে সাইকেল রিক্সাও ফরাসগঞ্জের দিকে যেতে চাইতো না, কারণ ফিরতে হবে ফাঁকা। তখন আর ফরাসগঞ্জ থেকে বদরগঞ্জে আসবার প্যাসেঞ্জার পাওয়া যাবে না। আমি রাত জেগে জেগে তখন পরীক্ষার পড়া করতুম। সামনে এক্সামিন। দোতলায় কাকা কাকিমা, খুড়তুতো ভাই বোনেরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মাসটা অঘ্রাণ, বেশ হিম পড়তে শুরু করেছে অল্প স্বল্প। বাড়ির বাগান থেকে কেয়া ফুলের গন্ধ আসছে। জানালাটা খুলে দিয়ে আমি এক মনে হিস্ট্রি মুখস্থ করছি। চোখে ঘুম জড়িয়ে আসছিল। রাত জেগে জেগে পড়ে পড়ে তখন ঘুমকেও আর দোষ দেওয়া যায় না, এমনই শরীরের অবস্থা। ঘুমটা তাড়াবার জন্যে আমি বাগানের বাইরে এসে দাঁড়ালাম। একপাশে চাঁদটা কুয়াশায় ঝাপসা হয়ে গেছে। মনে হলো সেই ফাঁকা রাস্তায় একটু পায়চারি করলেই ঘুমটার হাত থেকে মুক্তি পাব। সেই উদ্দেশ্য নিয়ে গেঞ্জির উপরে পাঞ্জাবিটা চড়িয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। সেই অত রাত্রে রাস্তাতেও কেউ নেই। সামনের খোলা বিরাট মাঠটাও ফাঁকা তখন। বিকেলবেলা মাঠের উপর যারা ফুটবল টুটবল খেলে
তখন তারাও নিজের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে নাক ডাকাচ্ছে। হঠাৎ মনে হলো মধুরগঞ্জের দিক থেকে ফরেশগঞ্জের দিকে কে যেন আসছে। এত রাত্রে আবার একলা একলা কে আসবে? কিন্তু ভালো করে চেয়ে দেখলাম, মনে হলো যেন একটা মেয়ে, একজন মেয়ে এত রাত্রে এই রাস্তা দিয়ে হেঁটে আসছে। এই ঘটনাটা বহু দিন ধরে আমার মাথায় ঘুরেছে। অপরিচিত পরিচিত বহুজনের কাছে এই ঘটনার কথা বলেছি, কিন্তু লিখতে সাহস করিনি। ভেবেছি হয়তো লোকে অবিশ্বাস করবে। এবার বৈতালিক কাগজে ধরণীবাবু যখন ধরলেন, তখন কোনো উপায় না পেয়ে ভদ্রগঞ্জের ওই গল্পটাতেই হাত দিয়েছিলাম। কার কিরকম লাগবে সে কথা ছাপা হবার আগে জানবার উপায় ছিল না। ধরণীবাবু শুধু বলেছিলেন, তাহলে বৃন্দাবন 1 তারিখ থেকে আপনার বাড়িতে যাবে, স্লিপ নিয়ে আসবে কোনো। সেইভাবে স্লিপ দিচ্ছিলাম দিনের পর দিন। সেদিন বদরগঞ্জের বাড়িতে হিস্ট্রি মুখস্থ করতে করতে যখন রাত্রে রাস্তায় বেরিয়েছি, তখনই সেই ঘটনাটা ঘটল। কাছে আসতেই দেখি একটা মেয়ে। সাধারণত একজন মহিলাকে অত রাত্রে একলা বদরগঞ্জের রাস্তা দিয়ে হাঁটতে দেখে একটু অবাক হবারই কথা, কিন্তু সেটা প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সেদিকে নাচে বাড়ির বাগানের গেট খুলে আমার ভিতরে ঢুকতে যাচ্ছিলাম। পেছন থেকে মেয়েলি গলার ডাক এলো, শুনুন। আমি পেছন ফিরে দেখি মেয়েটি আমাকেই ডাকছে। বললাম, আমাকে আমাকে ডাকছেন? মেয়েটি বললে, হ্যাঁ, আমার একটু উপকার করবেন? বলুন, কি উপকার করতে পারি আপনার? মেয়েটি বললে, আপনাকে একটু কষ্ট দিতাম। তখনও আমি বুঝতে পারছি না কি বলতে চায় সে। আবার বললাম, বলুন না, কি করতে হবে? মেয়েটি বললে, দেখুন, আমি নাইট শোর সিনেমা দেখে ফিরছি, ফরেশগঞ্জে যাব, কিন্তু রাত হয়ে গেছে অনেক, একলা একলা যেতে ভয় করছে, আপনি যদি একটু এগিয়ে দিতেন। বললাম, রিক্সা পেলেন না? না। ফরেশগঞ্জে কোন পাড়ায় বাড়ি আপনার? দক্ষিণ পাড়ায়। ফরেশগঞ্জের কোনো লোককে আমি চিনতাম না। ফরেশগঞ্জের দিকে যাতায়াত বেশি ছিল না, কাজকর্ম যা কিছু সবই বদরগঞ্জে। মেয়েটি বললে, অত দূর এগিয়ে দিতে হবে না, ওই ফরেশগঞ্জের কাঠের পুল পর্যন্ত, ও পর্যন্ত এগিয়ে দিলেই চলবে, বাকিটুকু আমি নিজেই যেতে পারবো। এই স্লিপটা নিয়ে বৃন্দাবন ভাঁজ করে পকেটে পুরল। বললাম, সাবধানে নিয়ে যেও বৃন্দাবন, হারায় না যেন। বৃন্দাবন চলে গেল, কিন্তু পরদিন এসেই আবার তাগাদা দিলে। বললে, তারপর তারপর কি হলো? জিজ্ঞেস করলাম, কেন? না না না, বলুন না, বৌমা আমাকে জিজ্ঞেস করছিল তারপর কি হবে। বললাম, দেখি, আজকে এখন লিখছি, লেখাটা হলেই জানতে পারবে। বৃন্দাবন চুপ করে বসে রইল, আর আমি লিখতে লাগলাম। সেদিন আমি কি করব বুঝতে পারছিলাম না। প্রথমত এত রাত, তারপর মেয়েটাকেও আমি চিনি না জানি না। একটু বোধহয় সংকোচও করেছিলাম। সংকোচের ছায়া মুখে চোখে হয়তো ফুটে উঠেছিল আমার। আমার অবস্থা দেখে মেয়েটি বলল, ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আমি একলাই যাচ্ছি। বললে সত্যি সত্যি মেয়েটি একলাই এগিয়ে যায় আর কি। আমারও কেমন আত্মধিক্কার হলো, এইটুকু উপকার করতে পারলাম না একটা মেয়ের। এক্সামিনেশনের পড়ার অজুহাতটা মিথ্যে, কত সময় তো আজে বাজে নষ্ট করেছি, আর এই মেয়েটার জন্যে 8 ঘন্টা সময় নষ্ট করতে পারবো না। বললাম, দাঁড়ান, আমি ঘরটায় তালা বন্ধ করে আসি। তারপর বাইরে এসে বললাম, চলুন। অন্ধকার রাস্তায়, ফাঁকা মাঠে, ধুধু নির্জনতার মধ্যে মেয়েটার পাশে পাশে চলতে চলতে অনেক প্রশ্ন জমে উঠছিল মনের ভিতরে, কিন্তু তা প্রকাশ করতে পারছিলাম না। অনেকক্ষণ পরে
মেয়েটাই হঠাৎ বললে, এই কিছুদিন আগে একটা মেয়ের গলার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল কে একজন। সেইটা শোনবার পর থেকেই তো সাবধান হয়েছি, নইলে সিনেমা দেখে বরাবর আমি একলাই ফিরি এখান দিয়ে। বললাম, আজকাল পৃথিবীটাই বদলে গিয়েছে, মানুষগুলো সব খারাপ হয়ে গেছে। মেয়েটি বললে, কেন এরকম হলো বলুন তো? বললাম, জিনিসপত্রের দাম বাড়ছে। মেয়েটি বললে, জিনিসপত্রের দাম বাড়ছেই বা কেন? যুদ্ধের ফলে। তার যুদ্ধ তো অনেক দিন শেষ হয়ে গেছে, এখনো দাম কমবে না। বললাম, মানুষের লোভ যে বেড়ে যাচ্ছে। মেয়েটি বললে, আসলে কি জানেন, টাকা টাকা করে বোধহয় সবাই পাগল হয়ে গেছে। বললাম, টাকা না হলে তো আবার চলবে না। যার যতটুকু দরকার তার বেশি সে আয় করতে চাইছে যে, তাইতেই গোল বেঁধেছে। মেয়েটি বললে, আপনার বুঝি ইকোনমিক্স আছে বিয়েতে? বললাম, কেন? ও কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি এত জানলেন কি করে? বললাম, আজকাল এসব কথা সবাই জানে, তাছাড়া এসব জানতে গেলে লেখাপড়া জানবার দরকার হয় না। আপনিও জানেন, জানেন না? মেয়েটি বললে, আমি আর আপনাদের মতন কি করে জানবো, আমি বিশেষ কারোর সঙ্গে মেশি না। সে কি, মেশেন না মানে? তাহলে এত রাত্রে সিনেমা দেখতে বেরোলেন কি করে? মেয়েটি বললে, নাইট শোতে সিনেমা দেখছি বলে আপনি ভাবছেন বুঝি আমি খুব ফরওয়ার্ড মেয়ে? আমি মোটেই তা নই। তা আপনার একবারও ভয় করলো না এত দূরে একলা সিনেমা দেখতে আসতে? নাইট শো ছাড়া আর যে উপায় ছিল না। কেন? আমার বাবা সিনেমা দেখবার ভীষণ বিরুদ্ধে। বাবা ধারণা কি জানেন, সিনেমা দেখলে সবার চরিত্র খারাপ হয়ে যায়। বললাম, শুধু আপনার বাবা নন, পৃথিবীর সব বাবাদেরই সেই একই মত। মেয়েটি বলতে লাগলো, তা বাবা আজকে সন্ধ্যেবেলা অফিসের কাজে কলকাতায় ট্যুরে গেছেন, কালকে ফিরবেন। বাবা সন্ধ্যে 7টার ট্রেনে কলকাতায় গেছেন, তাই তো নাইট শোতে দেখতে হলো। আর আপনার মা? মা থাকলে আসতে দিত নাকি? মা কবে মারা গিয়েছেন। তার দাদা আছে, দাদার নতুন বিয়ে হয়েছে তো। দাদা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দরজা বন্ধ করে। শুধু বৌদিকে বলে এসেছি, আমি গেলে চিটা দরজা খুলে দেবে। কি যে হলো আমার, হঠাৎ বলে ফেললাম, আপনার বুঝি সিনেমা দেখবার খুব লোভ? মেয়েটি বললে, কেন, আপনি দেখেন না? বললাম, কখনো সখনো দেখি, বছরে একবার কি দুবার। আপনার গার্জেনরাও বুঝি পছন্দ করে না সিনেমা দেখা? দেখুন, এখন বয়স হবার পর কি আর কার বারণ শোনে। রাস্তাটা সেখানে একটু সরু হয়ে এসেছিল, একে মাঝরাত, তারপর অচেনা মেয়ে। যার ভয় হবার কথা তার ভয় হচ্ছিল না, কিন্তু আমার সঙ্গে বেশ সহজভাবে পাশে পাশে চলছিল। ভয় হচ্ছিল আমারই। হঠাৎ মেয়েটি বললে, আপনার বুঝি ভয় হচ্ছে? বৃন্দাবন পরের দিন ভোরবেলাই এসে হাজির। এত ভোরে কখনো আসে না সে। এসেই বললে, দিন মশাই, স্লিপ দিন। এত সকাল সকাল, এত সকাল সকাল এলে যে আজ? না মশাই, ভোরবেলাতেই আমায় বৌমা জাগিয়ে দিয়েছেন, বললে যাও পরে স্লিপখানা নিয়ে এসো গিয়ে। খুব জমিয়ে দিয়েছেন আপনি গল্পটা এবার। সারা রাত বৌমা ঘুমোতে পারেনি একেবারে। আপনাকে জিজ্ঞেস করতে বলেছে এর পরেরটা কি হবে। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যাবে বুঝি? বৃন্দাবনের এসব কথার উত্তর না দিয়ে আমি তখন আবার লিখতে বসলাম। বললাম, আজকেই শেষ করে দেব, সেটা পড়লেই শেষটা বুঝতে পারবে। আর তোমাকে খাটাবো না। ধরণীবাবুকে বলো তিনি যেন কিছু মনে না করেন, শরীরটা ভালো নয় বলে এত দেরি হলো শেষ করতে। কিন্তু পরের দিন সকালবেলা বৃন্দাবনের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। একেবারে কাঁদো কাঁদো মুখ,
ঘরে ঢুকে আমার পা দুটো জড়িয়ে ধরলে। জিজ্ঞেস করলাম, কি হলো? হলো কি তোমার? বৃন্দাবন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললে, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচান আপনি। ধরণীবাবু জানতে পারলে আমার চাকরিটা খোয়া যাবে নির্ঘাত। আমি ধমকে উঠলাম, তা কি হলো বলবে তো? বৃন্দাবন কাঁদতে কাঁদতে বললে, আপনার লেখাটা বৌমা ছিঁড়ে ফেলে দিয়েছে রাগ করে। এখন ধরণীবাবুকে কি করে আমি মুখ দেখাবো স্যার? কি বলবো আমি? আমার মাথায় তখন বজ্রাঘাত হয়েছে। বললাম, ছিঁড়ে ফেলেছে? তোমার বৌমা? হঠাৎ ছিঁড়তে গেল কেন? কি হয়েছিল কি? বৃন্দাবন বললে, বৌমার এতদিন বেশ লাগছিল, কিন্তু কাল স্লিপখানা নিয়ে পড়েই একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলে নর্দমায়। আমি ভয়ে হাহা করে উঠেছি, কিন্তু তখন তো যা হবার হয়েই গেছে। তা তুমি জিজ্ঞেস করলে না কেন, কেন ছিঁড়তে গেল? ওই যে ভীষণ রাগী মানুষ তো, এমনিতে বেশ হাসি খুশি, কিন্তু রাগলে তো আর জ্ঞানই থাকে না। রাগের চোটে দাদাবাবুকে যা তা বলে ফেলে। শ্বশুর শাশুড়ি সবাই, ওই জন্যেই তো ভয় করে বৌমাকে। আমি আর থাকতে পারলাম না, বললাম, রাখো তোমার বৌমা, আমার গল্প আমি আর লিখে দিতে পারবো না, তুমি যাও। তাহলে যে আমার চাকরি চলে যাবে স্যার। তা যায় যাবে, আমার অনেক লেখা বাকি আছে, তোমার দোষের জন্যে আমি দুবার করে লিখতে পারবো না, যাও। তারপর ধরণীবাবুকে টেলিফোন করে জানিয়ে দিলাম যে আমি আর লিখতে পারবো না বাকিটা। বুঝতে পারলাম বৃন্দাবনের চাকরিটা নির্ঘাত চলে যাবে। কিন্তু অবাকের উপর অবাক কাণ্ড। সেই দিনই রাত্রিরে বসে বসে লিখছিলাম, হঠাৎ আমার চাকর এসে বললে, একজন মেয়ে মানুষ এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। দরজা খুলে দিতে মহিলাটি ভিতরে এলো। আমি মুখটা দেখেই চমকে উঠেছি। মহিলাটি গম্ভীরভাবেই বললে, চিনতে পারছেন নিশ্চয়ই? বললাম, কোথায় দেখেছি আপনাকে বলুন তো? না চেনার ভান করবেন না। আপনার লজ্জা করলো না এমন করে একজন মেয়ে মানুষকে অপমান করতে? তার মানে? তার মানেও কি আপনাকে চোখে আঙুল দিয়ে জানিয়ে দিতে হবে? আপনার জন্য একটা নিরীহ মানুষের চাকরিটা পর্যন্ত চলে গেল। হ্যাঁ, তখনই বুঝতে পারলাম। বললাম, তাহলে আপনি আমার গল্পটা ছিঁড়ে ফেলেছিলেন? বউটিকে ভালো করে তীক্ষ্ণ নজর দিয়ে দেখতে লাগলাম। চেহারা বদলে গিয়েছে তো বটেই, বদলানোটাই স্বাভাবিক, কিন্তু সেদিনকার মাঝরাতে দেখা মেয়েটির চোখের কোণে যে বিদ্যুৎটা বাইরের গাম্ভীর্যের আড়ালে লুকিয়েছিল, তা যেন আজ প্রকাশ হয়ে পড়েছে। তা যেন আর চেপে রাখতে পারেনি। নিজেকে ধরা দিতে এসে সে যেন আরো নির্লজ্জ হয়ে উঠেছে। গল্পটা ছিঁড়ে না ফেললে শুধু আমার নয়, আপনারও ক্ষতি হতো। আপনি এত বড় নামকরা লেখক হয়ে একজন মেয়ের নামে ওই কলঙ্ক দিচ্ছেন, এতে আপনার কিছু গৌরব বাড়ত বলে মনে করবেন না। বললাম, আপনি যে এখনো বেঁচে আছেন তা সত্যি আমি জানতাম না। বৃন্দাবন তার বৌমার কথা বলতো ঠিকই, কিন্তু সে যে আপনি, তা তো আমি কল্পনা করতেও পারিনি। আমি তো বাঁচবার জন্যে সেদিন রাত্রিরে আপনার সঙ্গে গিয়েছিলাম। মরবার ইচ্ছে থাকলে আপনার মতো একজন অচেনা পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে যাবই বা কেন? কিসের দায়ে? সেদিন নিজের পেটটা সংস্থানও ছিল না আমার, তা জানেন? আজকে আপনাকে সে কথা বলতে আর লজ্জা নেই। কেন লজ্জা নেই কেন? আজ তো আমি বড় লোকের পুত্রবধূ, বড় লোকের ছেলে স্ত্রী, কলকাতায় 150খানা বাড়ি, 5খানা গাড়ির মালিক আমরা। বললাম, কি করে এসব জোগাড় করলেন? যেমন করে সেদিন বদরগঞ্জে আপনাকে জোগাড় করেছিলাম। বললাম, ওকে কি জোগাড় করা বলে? অভিধানে তাকে যে নামেই ডাকুন, আমি সেই উদ্দেশ্য নিয়ে আপনাকে পাকড়েছিলুম। আর সেদিন আমার সে ছাড়া
আর কোনো পথই ছিল না। তা বলে ব্ল্যাকমেল? মেয়েটি বললে, বাঁচতে গেলে সবই করতে হয়। কেন, আর কেউ করেনি? আজকের যারা দেশের লিডার তারা ব্ল্যাকমেল করছে না? ব্ল্যাকমেল করছে না আমাদের? আপনি আপনার পাঠকদের ব্ল্যাকমেল করেন না? গান্ধী, নেহেরু, লাল বাহাদুর, ক্রুশেড, কেনেডি, মাও সেতুং, কি আমার চেয়ে কম অপরাধী বলুন তো? তারা আপনার মুখের গ্রাস, মনের শান্তি, রাতের ঘুম কেড়ে নিচ্ছে না? কই, তাদের নিয়ে তো আপনি গল্প লেখেননি। যত দোষ করলুম আমি, গৃহস্থ ঘরের বউ বলে, সুখে আছি বলে, সারাটা জীবন কষ্ট করে একটু একটু টাকা কড়ির মুখ দেখছি বলে, নাকি লিডারদের বিরুদ্ধে লিখলে আপনার জেলে যাবার ভয় আছে বলেই লেখেন না? হয়তো লিখলে পদ্মশ্রী পাবার আশাও নির্মূল হয়ে যেতে পারে, তাই লেখেন না। লেখেন যত আমার মতো নিরীহ গৃহস্থ মেয়ে পুরুষদের নিয়ে না, যারা বেওয়ারিশ, যাদের হয়ে কথা বলবার কেউ নেই, প্রতিবাদ করতে পারে না, প্রতিশোধ নিতে জানে না। আমি চুপ করে মেয়েটির কথা শুনছিলাম। মেয়েটি আবার বলতে লাগলো, এমন করে আমার বিরুদ্ধে না লিখে তাদের কথা লিখুন তো দেখি, কত সাহস আপনার দেখি। তারপর আমার দিকে চোখ পাকিয়ে বললে, বেশ করেছি, বেশ করেছি, আপনার লেখা ছিঁড়ে ফেলেছি। আর সাবধান করে দিয়ে যাচ্ছি, আর কখনো নিরীহ মানুষদের নিয়ে লিখবেন না। বলে আর দাঁড়ালো না, ঘরের দরজাটা খুলে সোজা রাস্তায় বেরিয়ে গেল। সেখানে একটা বিরাট গাড়ি দাঁড়িয়েছিল, তাইতেই উঠে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরদিন ধরণীবাবু টেলিফোন করলেন। কি হলো, বাকিটা লিখে দেবেন না? বললাম, দুবার করে আর লিখতে পারবো না আমি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আধখানা যে চাপা হয়ে গেছে, এখন কি হবে? আমি কালকে বৃন্দাবনকে ডিসচার্জ করে দিয়েছি, তার জন্যেই তো এই কাণ্ডটা হলো। আর কখনো এমন হবে না মশাই, বাকিটা লিখে না দিলে যে বেইজ্জত হয়ে যাব। ধরণীবাবুকে বুঝিয়ে সুঝিয়ে নিজের মনেই ভাবতে লাগলাম, শেষটা কি লিখে দেব আবার? কিন্তু সে যে বড় মর্মান্তিক। মনে আছে, তখন আমি প্রায় ফরাসগঞ্জ পর্যন্ত পৌঁছে গিয়েছি। ফরাসগঞ্জ থেকে আমাকে আবার ফিরে আসতে হবে বদরগঞ্জে, রাত আরও বেড়ে যাবে। ফরাসগঞ্জের কাঠের পুলটার কাছে আসতেই বললাম, এবার বোধহয় আপনি একলাই যেতে পারবেন। মেয়েটি বললে, হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে অনেক কষ্ট দিলাম, অনেক ধন্যবাদ। বললাম, কষ্ট আর কি, আপনি আসুন এবার, আমি চলি। মেয়েটি হঠাৎ বললে, না, একটু দাঁড়ান, আপনার হাতে সোনার আংটিটা খুলে দিন তো। আমি চমকে উঠেছি। বললাম, সে কি, কি করবেন আমার আংটি নিয়ে? বেশি কথা বাড়াবেন না, শিগগির খুলে দিন, নইলে এক্ষুনি আমি চিৎকার করে লোক জড়ো করব। বলবো আপনি আমাকে একলা পেয়ে পাশবিক অত্যাচার করতে চেয়েছিলেন। দিন দিন, শিগগির খুলে দিন, এই কিন্তু চিৎকার করলাম। আমি আর কথা না বাড়িয়ে সেদিন আংটিটা খুলে তাকে দিয়ে দিয়েছিলাম। তারপর লজ্জায় আর কারোর কাছে সেই কথা প্রকাশ করিনি কোনো দিন। মেয়েটা সেই আংটি নিয়ে তাড়াতাড়ি অন্ধকারে কাঠের পুলটা পার হয়ে ফরাসগঞ্জের দিকে অদৃশ্য হয়ে গিয়েছিল। এমন মেয়েও যে স্বামী, সংসার, গাড়ি বাড়ি নিয়ে সুখী গৃহিণী হতে পারে, এ আমি কেমন করে কল্পনা করতে পারবো? সুতরাং এই বছরের বৈতালিকের শারদিয়া সংখ্যায় আর গল্প লেখা হয়নি। না লেখার কারণটা আপনাদের কাছে প্রকাশ করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে আপনারা মাফ করবেন। শেষ হলো আজকের গল্প, বিমল মিত্রের লেখা গল্প নাটকীয়। কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন,
তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার। প্রত্যেক দিনই আমার কবিতা পাঠ চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।